নমস্কার। যে কথাটা বলছিলাম যে মাছ চাষ লাভজনক হওয়া ভীষণ দরকার, তাহলে তো নিশ্চয়ই বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ করতে হবে। একটু যদি বলেন যে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বলতে আমরা ঠিক কি বুঝি? চাষ ব্যাপারটা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ বীজ, এটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় ছেড়ে, যেমন আমরা কৃষিক্ষেত্রে পেয়ে থাকি, রিটার্ন পেয়ে থাকি, ঠিক সেই রকমই মাছ একটা নির্দিষ্ট পরিমাণ এলাকায়, একটা নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট সাইজের মাছ ছাড়তে হবে। তাকে কি খাওয়াতে হবে, কি সার দিতে হবে, সেটাও নির্দিষ্ট পরিমাণ। এ সংক্রান্ত বিভিন্ন বর্ণনা রয়েছে, এটা স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। তো এইভাবে নির্দিষ্ট পরিমাণ রিটার্ন যেটা পাবো, ফসল যেটা পাবো, সেটাকেই আমরা বলবো বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ। মানে মাছ চাষকে লাভজনক করতে গেলে যে সমস্ত প্রযুক্তির ব্যবহার দরকার, সমভাবে যদি সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা যায় তাতে রিটার্নটা নিশ্চয়ই আসবে, এবং সেটাকে আমরা বিজ্ঞানসম্মত মাছ চাষ বলবো। তো একটু জেনে নেব যে জলের প্রকৃতি তো অনেকটাই নির্ভর করে মাছ চাষের ক্ষেত্রে, যে জলাশয়ের চরিত্র কিরকম, তো সেটা মাছ চাষ কত রকমের হতে পারে সেই ভিত্তিতে? আমি প্রথমেই বলবো যে জলের প্রকৃতি, এটা নোনা জল হতে পারে, মিষ্টি জল হতে পারে, বা অতিরিক্ত নোনা জল সমুদ্রের জলও হতে পারে, আবার ময়লা জলও হতে পারে। তো এখন মাছ চাষ যেভাবে এগিয়েছে তাতে প্রতিটি ক্ষেত্রে মাছ চাষের সম্ভাবনা রয়েছে। এমনকি সমুদ্রেও যেখানে শুধু মাছ ধরা হতো, এখন সমুদ্রের মধ্যেও বড় বড় খাঁচা করে মাছ চাষ করা চলছে। সুতরাং জলের প্রকৃতি অনুযায়ী মাছ চাষ বিভিন্ন রকমের হতে পারে। আবার জলাশয়ের প্রকৃতি অনুযায়ীও এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। যেমন বড় জলাশয় যদি হয়, এক্ষেত্রে ম্যানেজ করাটা খুব মুশকিল। কি দেবো, কিভাবে সার প্রয়োগ করব, খাবার প্রয়োগ করব। বড় বড় জলাশয়ে এগুলো সুবিধা থাকে না ততটা। আবার ছোট জলাশয়ে এর সুবিধা রয়েছে। তো বড় জলাশয়ের ক্ষেত্রে আমরা খুব বেশি ঘনত্বযুক্ত মাছ চাষ করতে পারবো না, ঘনত্ব অল্প রাখতে হবে, এবং ম্যানেজমেন্টও সেভাবে খাবার দিতে পারবো না। অথচ ছোট জলাশয়ে আমরা সেটি পারবো। তো এইভাবে বিভিন্ন জলাশয়ের প্রকৃতি, জলের প্রকৃতি অনুযায়ী মাছ চাষ বিভিন্ন রকম হতে পারে। তো যে কথাটা বলছিলাম যে যেভাবেই আমরা চাষ করি না কেন, যে জলাশয়ের প্রকৃতিই হোক কিংবা জলের প্রকৃতিই হোক, যেভাবেই হোক, আমরা যে পরিমাণ মাছ চাষে লগ্নি করব তার থেকে বেশি যদি আমাদের উপার্জন না হয়, অর্থাৎ মাছ চাষ যদি আমরা লাভজনক করে তুলতে না পারি, তাহলে তো কোনো লাভ নেই। তাই মাছ চাষকে কিভাবে মাছ চাষ থেকে লাভজনক উপার্জন করা সম্ভব? এটা এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের চাষবাসের মধ্যে মাছ চাষ কিন্তু যদি দেখা যায় তাহলে সবচেয়ে বেশি লাভজনক। তার কারণ এক বিঘে আমি যদি ধানি জমি হোক বা অন্য যে কোনো ফসলি জমিতে আমরা ফসল ফলাই, সেক্ষেত্রে আমার যে পরিমাণ খরচ আসে সেই তুলনায় আমি লাভ করতে কতটা পারলাম সেটাই দ্রষ্টব্য। কিন্তু দেখা গেছে এখানে এক বিঘে জলাশয়ে মাছ চাষ করে চাষি খুব পরিশ্রম না করলেও, খুব বেশি ইনভেস্ট না করলেও, সেক্ষেত্রে বছরে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারে, তার খরচ বাদ দিয়েও। তো নিশ্চয়ই এটা লাভজনক বলে আমাদের মনে হয়েছে। আর বিস্তৃত আলোচনা কথা প্রসঙ্গে আসবে, আমরা তখন আলোচনা করব। ঠিক। তো একটা কথা আপনার কাছে জানতে চাইবো যে প্রথাগত চাষ বা নিবিড় বা অতি নিবিড় ইত্যাদি, যে কোন কোন পদ্ধতিতে মাছ চাষ কোথায় করতে হবে? এই প্রসঙ্গে বলতে গেলে আমরা প্রথাগত বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে যে চিরাচরিত প্রথা অনুযায়ী মাছ কিছু ছাড়লাম, তাকে খাবার দিলাম বা দিলাম না, নির্দিষ্ট মাছের সংখ্যা সবসময় থাকবে, এবং এতে দেখা যায় যে আমরা পুঁজি নিবেশটা অনেক কম হয়। পুঁজি নিবেশ কম হওয়ার জন্য আমরা মাছের সংখ্যা হেক্টর প্রতি 5,000 মতন মাছ ছাড়া হয়। সেক্ষেত্রে বিঘেতে গেলে এটা আরো অনেক কমে জানাবে, হয়তো 700-750 মতন মাছ ছাড়া হবে বিঘে প্রতি। এবং সেক্ষেত্রে হয়তো সব দিন খাবার দিতে পারলাম না, যা প্রকৃতি থেকে যা খাবার তারা পেল, এইভাবে প্রথাগত মাছ চাষ হয়ে থাকে। আর নিবিড় পদ্ধতিতে করতে গেলে তার সংখ্যা অন্তত বিঘে প্রতি 1,000-1,200 করে মাছ ছাড়তে হবে। মাছ ছাড়ার সাইজটাও আমরা বলে দিই, এটা 4 থেকে 6 ইঞ্চি হবে। তা না হলে আমি 1 বছর পরে রিটার্নটা সেভাবে পাবো না। এবং এক্ষেত্রে আপনাকে মাছকে খাবার দিতে হবে। খাবার না দিলে মাছের বৃদ্ধি হবে না।
এটা হচ্ছে নিবিড় পদ্ধতি। আবার অতি নিবিড় আমরা সেটাকেই বলছি যেখানে মাছের ঘনত্ব অনেক বেশি, প্রায় হেক্টর প্রতি 15,000 মাছ ছাড়া হয়, এবং সেক্ষেত্রে শুধু খাবার দিলেই হয় না, মাছের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন এর ব্যবস্থা করতে হয়, বায়ু সঞ্চালক যন্ত্রের ব্যবস্থা করতে হয়। তো এই সব ব্যবস্থা নিয়ে এই যে অতি নিবিড় পদ্ধতি, এগুলো সবই আমরা বলছি আমাদের সাদা মাছ, রুই, কাতলা, মৃগেলের চাষের ক্ষেত্রে। এছাড়া অতি নিবিড় পদ্ধতিতে এই চাষগুলো, এগুলো অন্য মাছের ক্ষেত্রেও, নোনা মাছের ক্ষেত্রেও, চিংড়ির ক্ষেত্রেও, সব মাছের ক্ষেত্রেই নিবিড়, অতি নিবিড়, চিরাচরিত এই পদ্ধতিটি রয়েছে। তো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা চাষটা করছি, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থা দিয়ে নিতে হবে, তাই তো? নিশ্চয়ই। একটা কথা আমরা সাধারণভাবে জানি যে মিশ্র মাছ চাষ, যাকে কম্পোজিট ফিশ ফার্মিং বলা হয়, তো এই কথাটা বলতে আমরা কি বুঝতে পারছি? এটা মূলত আমরা সাদা মাছ যেখানে চাষ করি মিষ্টি জলে, মিশ্র মাছ চাষ বলতে আমরা আমাদের দেশীয় যে কার্প জাতীয় মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, এর সঙ্গে সঙ্গে বিদেশি যে মাছগুলো কার্প জাতীয়, সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প রয়েছে, এদের একটা সংমিশ্রণে আমরা মাছ চাষ করে থাকি। এবং যে পরিবেশের যে ইকোলজি রয়েছে, ইকোলজিক্যাল স্ট্রাটা অনুযায়ী, বাস্তুতন্ত্র অনুযায়ী, তার বিভিন্ন স্তরে যে খাবার প্রাকৃতিকভাবে তৈরি হয় সেটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য যারা উপরের স্তরে থাকে, যেমন কাতলা, বিদেশি মাছের মধ্যে সিলভার কার্প, মাঝের স্তরে থাকে রুই, বিদেশি মাছদের মধ্যে গ্রাস কার্প, নিচের স্তরে থাকে মৃগেল, বিদেশি মাছের মধ্যে কমন কার্প, যেটাকে আমরা আমেরিকান রুই বলে থাকি। তো এই মাছগুলোর সংমিশ্রণ করে যাতে আমরা প্রাকৃতিক খাবারটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি, সেই জন্য এই পদ্ধতিতে এই চাষটাকে বলা হয় কম্পোজিট ফিশ কালচার। ঠিক। তো এই মিঠা জলের ক্ষেত্রে কি কি ধরনের মাছের একক এবং এই মিশ্র চাষ যে কথা বললেন যে করা যেতে পারে? মিঠা জলের ক্ষেত্রে মিশ্র চাষ এই 3টি মাছের তো করা যেতেই পারে, বা একসঙ্গে বিদেশি মাছ, সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্পে করা যেতেই পারে। একক মাছ চাষের কথা আমরা সেইগুলোই বলবো যে মাছগুলি বেশি অর্থকরী এবং যেগুলি একক চাষ করে আমি বেশি রিটার্ন পাবো। যেমন আমরা এই রুই, কাতলা, মৃগেল ছাড়াও মাগুর, শিঙির কথা বলতে পারি। আপনারা তো জানেন বাজার দর, জিওল মাছ বাজার দর অনেক বেশি, শোল মাছের বাজার দরও অনেক বেশি। যেখানে আপনি রুই, কাতলা কিনতে পারছেন 250 টাকা, 300 টাকা কিলো, এটা 400-450 নিচে পাওয়া যায় না। শোল মাছের চাষ হতে পারে। বর্তমানে কিন্তু আরো একটি মাছ রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে অর্থকরীভাবে খুব বাজার দর তেমন নয়, কিন্তু এর উৎপাদন অনেক বেশি। সেই মাছগুলোও আমরা একক চাষ করতে পারি। একক চাষের ক্ষেত্রে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছটা উল্লেখ করা যেতে পারে। তার কারণ এই মাছগুলির উৎপাদন এতই বেশি হয়, বাজার দর কম হলেও আমরা এটা রিটার্নে পুষিয়ে যায়। ঠিক। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, ধরুন কোনো একটা জলাশয়ে 7-8 মাস জল থাকে এমন পুকুর আছে, তো সেটাকে কিভাবে লাভজনক অবস্থায় আনা যাবে? এটা খুব সত্যি কথা। 7-8 মাস জল থাকলে কিন্তু আমরা আমাদের কার্প জাতীয় মাছ এটাকে খুব ভালোভাবে চাষ করতে পারবো না। তার কারণ কার্প জাতীয় মাছকে অন্তত এটা 1 বছরের কাছাকাছি লাগবে বৃদ্ধি হতে। তো সেক্ষেত্রে আমাদেরকে এমন ভাবে দেখতে হবে যে মাছগুলো 7-8 মাসেই এর বাজারজাত করার মতন সাইজ চলে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মাগুর, শিঙি এবং আমরা কই মাছের কথা উল্লেখ করতে পারি। কই মাছ বাজারে এখন ভালোই দাম পাওয়া যাচ্ছে। তো এই মাছগুলো আমরা 7-8 মাস জল থাকে বা 8-10 মাস জল থাকে এমন পুকুরে আমরা চাষ করতে পারি। আর যদি ধরা যাক যে 3-4 মাস জল থাকে এমন পুকুরকে যদি আমরা লাভজনক ভাবে চাষ করতে পারবো কি? 3-4 মাস জল থাকে এমন পুকুরের ক্ষেত্রে বা এমন নিচু জমির ক্ষেত্রে আমরা মাছ চাষ না করে সেক্ষেত্রে মাছের ধানিপোনা বা চারাপোনার চাষ করতে পারি। এবং এটা খুব সত্যি কথা যে 3-4 মাস বর্ষার সময় জল থাকবে, অন্য সময় তো থাকবে না। বর্ষার সময় আমাদের দেশে ডিম পোনা এবং ধানি পোনা পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, এবং আমরা পেয়ে থাকি। ওই 3টে মাস কি 4টে মাস আমরা যদি ব্যবহার করতে পারি, তাতে 1টি কি 2টি ক্রপ আসতে পারে। এবং মনে রাখতে হবে মাছের বিভিন্ন দশায় যে চাষ রয়েছে তার মধ্যে ধানিপোনা এবং চারাপোনা চাষের লাভের রিটার্ন অনেক বেশি, এটা প্রায় 50% লাভ থাকে। আচ্ছা, তো সেটা তাহলে 3-4 মাস জল থাকে এরকম জলাশয়ে করা যেতে পারে চারাপোনা বা ধানিপোনা। আচ্ছা, একটা জিনিস আপনার বলবো যে গ্রাম বাংলায় যারা খুব অল্প পুঁজিতে মাছ চাষ করতে চায়, যেমন করে স্বনির্ভর হতে চায়, যেমন ধরুন 10,000 টাকা, তো 10,000 টাকা হাতে নিয়ে কেউ কোনো যুবক
সে কি কোনো রোজগারের পথ দেখতে পারে? খুব মাছ সত্যি চাষের কথা। ক্ষেত্রে? 10,000 টাকা নিয়ে সে অর্থে মাছ চাষে সে খুব একটা নামতে পারবে বলে মনে হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ধানিপোনা চারাপোনা চাষটা রাখা যেতে পারে, যাদের মাত্র 2-3 মাস জল থাকে, এরকম একটা নিচু জমি। সেক্ষেত্রে হয়তো জমির লিজ রেন্টও তেমন কিছু লাগবে না। সেক্ষেত্রে 10,000 টাকা দিয়ে অনায়াসেই ডিম পোনা কিনে কিছুটা পুকুরকে আতুর পুকুর তৈরি করে নিয়ে তাতে মাছ ছাড়া যায়, এবং তার যে প্রথমবারেই যে 21 দিনে আমরা ফসলটা পেলাম তার বিক্রয় লব্ধ অংশ থেকে আবার স্টক করতে পারে। এইভাবে কিছুদিন চলতে পারে, কিন্তু এটা 2-3 মাসের বেশি যাবে না। আর একটা বিষয় রয়েছে, 10,000 টাকা নিয়ে কিন্তু রঙিন মাছ চাষ শুরু করতে পারে। ঠিক, রঙিন- আজকাল কিন্তু বাজার দরও বেশ রঙিন মাছের ভালো আছে। হ্যাঁ, এবং রঙিন মাছের মানুষ চাইছে, এবং রঙিন মাছের বিভিন্ন লাইফ বিয়ারার রয়েছে যারা পেটেই তাদের বাচ্চা হয়। কিছু মাছ রয়েছে যাদের গোল্ড ফিশ কিনে নিয়ে এসে ছোট ম্যাচলাই করে চাষ করতে পারে। এটা এ সম্পর্কে বিশদ আলোচনার সুযোগ রয়েছে এখানে। স্বল্প পরিসর হয়তো আলোচনা করা গেল না, কিন্তু এটা সত্যি কথা যে 10,000 টাকা হাতে নিয়ে রঙিন মাছ চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে জানতে চাইবো যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করে 1 বিঘা জলাশয়ে কত টাকা লগ্নি করতে হতে পারে, আর সেক্ষেত্রে ধরুন কত টাকা ফেরত আসতে পারে? নিবিড় পদ্ধতিতে যদি মাছ চাষ করি সেক্ষেত্রে মোটামুটি 50-55 হাজার টাকা লগ্নি করলে আমরা 75 থেকে 80 হাজার টাকা পর্যন্ত ফেরত পেতে পারি। এটা আমাদের সাধারণ গ্রাম বাংলার পুকুরে, যেখানে খুব ভালো রকম ব্যবস্থা নেই, খুব ভালো পুকুর পরিষ্কার করার উপায় নেই, সেখানেও সম্ভব। আর এর চেয়ে বেশি বলছেন সেটা কি বাৎসরিক হিসাবে? বাৎসরিক হিসাবেই বলছি। এবং এর চেয়ে ভালো যদি আমরা ব্যবস্থা করতে পারি পুকুর পরিষ্কার করা এবং আরো অন্যান্য যে খাবার দাবার দেওয়ার, সেক্ষেত্রে আরো হয়তো বেশি নিবেশ করলে আরো বেশি রিটার্ন পেতে পারি। সাধারণভাবে বলা যায় যে যদি এইভাবে নিবেশ করা যায়, যতটা 55,000 টাকা সাধারণভাবে যদি সে ইয়ে করে, লগ্নি করে, তাহলে 20-25,000 টাকা 30,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবে। কোন ধরনের মাছ চাষ বেশি লাভজনক বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি বেশি লাভজনক বলতে গেলে প্রথমেই মনে পড়বে যে বাজার দর কোন মাছটার বেশি, কোন মাছটার বাজার দর বেশি। বাজার দর অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে মাছটার কোন মাছটার বৃদ্ধি বেশি। আমাদের প্রথমে যদি আমরা রুই কাতলা মৃগেলের কথা ভাবি, তাহলে রুই কাতলা মৃগেলের কিন্তু বাজার দর খুব একটা বাড়েনি। আপনারা যদি লক্ষ্য করেন বেশ কয়েক বছর ধরে, এবং বেশ কয়েক বছর ধরে এটা 225-250 এরকমের মধ্যে থাকে সাধারণত জ্যান্ত মাছ। সেক্ষেত্রে আমরা অন্যান্য ক্যাটফিশ আমরা যেমন বলি, আমরা মাগুর, শিঙি এগুলোর দিকে এগোতে পারি। বা আরো এক ধরনের রয়েছে, আপনারা দেখবেন পাঙাশ মাছ। পাঙাশ মাছের চাষ আজকাল খুব হচ্ছে, যদিও আমাদের বাংলার বাজারে এর বিক্রি তেমন নেই, তার কারণ এর বাজার দরটা কম। দর কম হলেও এর উৎপাদন কিন্তু অনেক বেশি। যেখানে 1 হেক্টর পুকুর থেকে আমরা গ্রাম বাংলায় 7 টন 8 টন পর্যন্ত মাছ পেতে পারি রুই কাতলা মৃগেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে পাঙাশের পরিমাণটা অন্তত 18 থেকে 20 টন মতন মাছ আসে, এবং আসছেও। খালি এর বিপণনটা একটু দূর অঞ্চলে এটা অসুবিধা আছে, কিন্তু শহরের কাছাকাছি অঞ্চলে এখান থেকে মাছ উৎপন্ন হয়েও বাইরে চলে যাচ্ছে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এগুলো বিক্রি হয়। তখন প্রথমত এর কাঁটা একটি থাকে, আর দ্বিতীয়ত লাভজনক করতে গেলে আমি বলবো যে তেলাপিয়া মাছের চাষটা আপনারা করতে পারেন। এখন ভারত সরকারের যে নীতি রয়েছে সেই নীতি মেনে চাষটা করতে হবে। তখন তেলাপিয়া মাছের কিরকম? তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমাদের প্রথমে এই দেশে তেলাপিয়া চাষটা স্বীকৃত ছিল না, তার কারণ তেলাপিয়া থেকে বারবার বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে, এবং এরা নিজেদের মধ্যে এর সেক্স রিভার্সাল হয়, যার ফলে এরা পুকুরের মধ্যেই বদ্ধ জলাশয়ে বাচ্চা পাড়তে আরম্ভ করে এবং আমাদের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়। এই কারণে এটা এতদিন ব্যান ছিল, কিন্তু বর্তমানে তেলাপিয়া চাষ স্বীকৃত হ্যাচারি থেকে বিশিষ্ট উপায়ে একে তৈরি করা হচ্ছে, এবং বিশেষ উপায়ে তৈরিকৃত এই মাছটা কেবলমাত্র মেল মাছের চাষ হচ্ছে, এবং এই মাছের উৎপাদন মানে হেক্টর প্রতি 25 টন পর্যন্ত যেতে পারে। তো এই কারণে 25-30 টন পর্যন্ত যেতে পারে, এই কারণে এটা লাভজনক বলেই আমরা মনে করছি। আপনার কাছে জানতে চাইবো সুসংহত মাছ চাষ কি, এবং এক্ষেত্রে লাভের পরিমাণ কেমন হতে পারে? সুসংহত মাছ চাষ বলতে আমরা এটাই বুঝি যে মাছের সঙ্গে আর অন্যান্য চাষবাসের
সংহতকরণ। তার মানে এটা অন্য প্রাণী চাষ হতে পারে, মুরগি, পোলট্রি, হাঁস, গরু, তার গোপালন। আসলে এই চাষটাতে কোনো বাইরে থেকে ইনপুট দিতে হয় না। যেমন সার, এটা চলে আসছে গবাদি পশুর মল থেকে। এছাড়া হাঁস সাঁতার কাটছে, জলে এরেশন হয়ে যাচ্ছে। তো খালি মাছের চারাটা এখানে ছাড়তে হবে, এবং মাছের চারাটার ক্ষেত্রে ছাড়ার ক্ষেত্রে আমাদেরকে যে পরিমাণ খরচ হয়, এই পদ্ধতিতে চাষ করলে খুব অল্প পুঁজিতে আপনি যদি কোনোভাবে পুঁজি নিবেশ করতে সক্ষম না হন, সেক্ষেত্রে আমি বলবো সুসংহত মাছ চাষে যাওয়ার কথা। মানে সেক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় যে বাড়ির কাছাকাছি পুকুর রয়েছে, মানে বাড়ির যে এলাকা চৌহদ্দি তার মধ্যেই যদি মালিকের পুকুর থাকে, ঠিক তাই। তাহলে খুব ভালো হয় না? এই পুকুরগুলোই আমরা সাধারণত বলে থাকি যে সুসংহত মাছ চাষ করুন। একটা কথা যে বারে বারে মজুতকরণ এবং মাছের বাজারজাত করার মধ্য দিয়ে কি বেশি লাভের মুখ দেখা যেতে পারে? নিশ্চয়ই। আজকের প্রসঙ্গটা যখন মাছ চাষ করতে গিয়ে লাভের ব্যাপারটা আসছে, সেক্ষেত্রে দেখা গেছে একবার মজুত করে 1 বছর পরে মাছ তুলবো, আমরা একটা হিসাব দিই, সেই হিসাবে হয়তো বেশি লাভ সেভাবে করে উঠতে পারে না। কিন্তু দেখা গেছে মাছের দর যদি বাজারে দেখতে যাই, তাতে 500 গ্রাম মাছেরও যা বাজার দর আর 1 কিলো মাছের বাজার দরের খুব একটা অন্তর নেই। আমরা যদি একবার মাছটা স্টক করে দিলাম, 4 মাস পরে সেই মাছটা তুললাম, এবং তার আগে আরেকবার মাছ স্টক করলাম, আবার 4 মাস পরে তুললাম, এই পৌনঃপুনিক বারবার মাছটাকে তোলা এবং বাজারজাত করার মধ্যে মাছের উৎপাদন কিন্তু বাড়বে, এবং আমার বারবার বাজারজাত করার ফলে দরের পার্থক্য খুব একটা হবে না, কাজেই চাষি লাভ করবে এতে বেশি। তাহলে সেক্ষেত্রে কি পোনা মাছ বা চারা মাছের চাষের করতে হবে নাকি? হ্যাঁ, কেবলমাত্র এখনো পর্যন্ত পোনা মাছ চাষের ক্ষেত্রেই আমরা এটা পুনঃপুনিক মজুতকরণের কথা বলে এসেছি, বা অন্য মাছের ক্ষেত্রে যেগুলো একক চাষ, সেক্ষেত্রে পুনঃ চাষ করার মতন খুব একটা স্কোপ নেই। আপনি যদি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলেন যে মাছের উৎপাদনকে যদি লাভজনক জায়গায় আমরা নিতে চাই, ওরা পেতে চান আর কি প্রচুর লাভ, তাহলে কি কি বিষয়ে নজর দিতে হবে? প্রথমেই নজর দিতে হবে যে কি খাদ্য আমরা দিচ্ছি এবং কি বীজ আমরা স্টক করছি। তার কারণ মৎস্য বীজের গুণমান উন্নত না হলে কিন্তু তার বৃদ্ধি খুব ভালো হবে না। এটার দিকে যেমন নজর দিতে হবে। বিভিন্ন হ্যাচারি থেকে আমরা কমপ্লেন পাই যে বিভিন্ন মাছ চাষির কাছ থেকে যে আমরা মৎস্য বীজ নিয়েছি, এবারে স্যার গ্রোথ ভালো হলো না। তো এই মৎস্য বীজটা ব্যাপারে সচেতন হতে হবে। দ্বিতীয় হচ্ছে মাছের খাবার। তার কারণ আমরা জানি যে মাছ চাষ করতে গেলে সবচেয়ে বেশি পুঁজি লাগে খাবারে, প্রায় 60 থেকে 65% পুঁজি শুধু খাবারই খরচ হয়। এক্ষেত্রে খাবারের মানটা ভালো হতে হবে, এবং খাবারটা ঠিক মতন প্রয়োগ কৌশল যেটা আমাদের বলে দেওয়া হয়ে থাকে সেইভাবে করতে হবে। তাহলে কৃষক ভাইদের আপনি বলছেন যে মাছের যে বীজটা ভালো হতে হবে এবং খাদ্যের যোগান ভালোভাবে দিতে হবে। আর কি কি বিষয়ে নজর দিতে হবে? পুকুরের অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থা? পুকুরের অবস্থা, মাছ যখন স্টক করতে হবে, এটা স্টক করার পর নেটিংটার উপর নজর দিতে হবে। তার কারণ মাঝে মধ্যেই আপনারা যদি, অনেকে বলে হররা জাল দেওয়া, ফলস নেটিং করা, মাছকে খেলার সুযোগ, দৌড়ানোর সুযোগ, এই জিনিসগুলোর উপর নজর দিতে হবে। এবং মাছ শীতের সময় মাছকে একটু নজরে রাখতে হবে, কারণ আপনারা জানেন মাছ শীতের সময় মাছের রোগ হতে পারে, বহিঃপ্রকাশ ঘটে। আচ্ছা, একটা জিনিস যে আপনি বললেন যে অনেক কৃষক বন্ধুরাই আপনাদের কাছে বলে যে মাছের যে এই হ্যাচারি থেকে নিলাম অথচ বীজটা ভালো হয় না, মাছের বাড়ন্ত ভালো নেই, তাহলে উন্নত মাছের মৎস্য বীজ কোথায় সংগ্রহ করা যাবে? অ্যাকচুয়ালি এটা নিয়ে ঘোষণা করা হয়েছে যে সিড সার্টিফিকেশন করতে হবে, এবং সিড সার্টিফিকেশন চলছে 2010 সাল থেকে আমাদের রাজ্যে সিড সার্টিফিকেশন চলছে। এবং সিড সার্টিফিকেশনের জন্য আমরা বিভিন্ন হ্যাচারি, আমাদের পশ্চিমবাংলায় প্রায় 450 মতন হ্যাচারির মধ্যে আমরা প্রায় 400-র কাছাকাছি হ্যাচারি সিড সার্টিফিকেশন করেছি। এবং এদের ঠিক মতন এরা মাছ ছাড়ছে কিনা, মাছের বয়স, যে মাছগুলি ব্রুডার ফিশ আমরা বলি, তাদের অন্তত 2 থেকে 2.5 বছর বয়স না হলে তাদের প্রজনন করা উচিত নয়। যেমন মানুষের ক্ষেত্রেও অল্প বয়সে প্রজনন করলে দুর্বল সন্তান জন্ম হয়, মাছের ক্ষেত্রেও তাই। এছাড়া
পরিবেশ ঠিক আছে কিনা। পরিবেশ যদি ঠিক না থাকে হ্যাচারি, সেক্ষেত্রে মাছের বীজের মান খারাপ হয়ে যায়। হয়ে যেতে তো পারে। এইগুলো আমাদের পরিদর্শন করা হয়ে থাকে এবং এর উপর নির্ভর করে সার্টিফিকেট দেওয়া হয় যে এটা অ্যাক্রিডিটেড হ্যাচারি, এবং এই অ্যাক্রিডিটেড হ্যাচারি থেকে মাছ নিন, মাছের বীজ নিন, তাহলে বীজের মান আপনাদের বজায় থাকবে। বেশ। তো আপনি বললেন যে খাবারের দিকেও নজর দিতে হবে বার বৃদ্ধির জন্য। তো উন্নত মানের মাছের খাদ্য বলতে আপনি কি বোঝাতে চাইছেন? দেখুন, এখন বাজারে অনেক রকমের কোম্পানি চলে এসছে যারা বিভিন্ন উন্নত মানের খাবার তৈরি করছে, এবং খাবার তৈরি করতে গেলে তারা রীতিমতো রিসার্চ করছে, এবং এক্ষেত্রে তাদেরকে বাজারে কম্পিটিশন নিতে হচ্ছে। একজন যদি না পারে আরেকজন বাজার ধরে নেবে, বাজার দরটাকেও তারা ঠিক মতন নিয়ন্ত্রিত করছে, এবং তার মধ্যে গুণমানও ভালো থাকছে। একটা শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিডের ম্যানিপুলেশন ঘটিয়ে কোনো একটি কোম্পানি হয়তো খুব ভালো রেজাল্ট পেল, এমনও খাবার দেখা গেছে তাদের ফিড কনভার্সন রেশিও মাত্র 1:1.5, এবং এই ধরনের মাছের খাবারের বাজার দাম হয়তো একটু বেশি, কিন্তু আপনি মাছের ফ্লেশ কনভার্সন অনেক বেশি পাচ্ছেন, তাতে আপনার মাছের বৃদ্ধিটা বেশি হচ্ছে। কাজেই উন্নত মানের খাবার খাওয়ালে হয়তো ব্যয় বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই তুলনায় দেখতে গেলে আপনার মাছের বৃদ্ধিটাও ততোধিক বেশি হচ্ছে অন্য সস্তা দামের খাবারের চেয়ে। এই কারণে উন্নত মানের খাবার খাওয়ানোর কথা আমরা বলছি। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে খাদ্যের কথাটা যখন আসছে, যে খাদ্য মাছ চাষে বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিচ্ছে, তো যেহেতু এখানে অনেকটাই পুঁজি লেগে যায়, তো কিভাবে খাদ্য প্রয়োগ করলে মাছের বৃদ্ধির সাথে সাথে একটু সাশ্রয় করা যাবে খাদ্যের দিক থেকে? অন্যভাবে বলতে গেলে যে মাছের খাবার কিন্তু আমাকে বাজারে যেগুলো চলছে এবং চাষি ভাই যেটা লাভ পাচ্ছে, এই খবরটা রাখতে হবে। তার কারণ আমরা যতই তৈরি করি, আমার নিজের প্রয়োজনের জন্য লোকালি কিছু খাবার তৈরি করলাম, কিন্তু বাজারে যে খাবারগুলো আসছে সেগুলো অত্যন্ত গুণমান সম্পন্ন, এবং এতে সামান্য হয়তো খরচ বেশি হচ্ছে, কিন্তু সেই তুলনায় মাছের বৃদ্ধি অনেক অনেক বেশি পায়। তাই আমরা এটা বলে থাকি যে মাছ সবসময় মাছের বৃদ্ধির জন্য আপনারা বাজারের উচ্চ গুণমান সম্পন্ন খাবার কোনটা অ্যাভেলেবেল রয়েছে আপনার পার্শ্ববর্তী চাষি ভাইয়ের কাছ থেকে আলোচনা করে দেখে নিন, দেখে নিয়ে সেগুলোই অ্যাপ্লাই করুন। এবং এটাকে কখনোই খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, দেখতে হবে যে ম্যাক্সিমাম প্রতিদিন 1.6 গ্রাম এর বেশি বৃদ্ধি যদি হয়, আপনি যে খাবারটা দিলেন সেটা আত্তীকরণ করে এর চেয়ে বেশি বাড়তে পারে না, এর একটা নির্দিষ্ট লিমিট রয়েছে। অনেকে আমরা বলি যে 2%, 3% বডি ওয়েট হিসেবে দিন, কিন্তু এটা সবসময় খাপ খায় না। তার কারণ কোনো ক্ষেত্রে আমরা দেখি যে 1.6% ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে আছে পাঙাশের ক্ষেত্রে, তো এর পার ডে। তো এই রকম গ্রোথ হলে আমরা 2%, 3%, 4% পর্যন্ত মাছ দিতে পারি। তখন এই মাছগুলি খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি নিচ্ছে, বা এই খাবারটিকে মাছের বৃদ্ধি দ্রুত হচ্ছে। এইভাবে আমরা মাছের খাদ্য ব্যাপারটাকে ম্যানিপুলেট করতে পারি। তো আচ্ছা, আপনি বললেন এই যে পাঙ্গাস মাছের কথা, আপনার কথায় বারে বারে উঠে আসছে। তো পাঙ্গাস মাছের তো বাজার দর কম, এবং সেক্ষেত্রে মানে আমাদের রাজ্যে কি সকলে পাঙ্গাস মাছ খুব ভালোভাবে নিয়েছে? মানে সেক্ষেত্রে কিভাবে লাভ করা সম্ভব? না, আমাদের রাজ্যে পাঙ্গাস মাছের বিক্রিটা সত্যিই কম, কিন্তু পাঙ্গাস মাছের আমাদের উত্তর পশ্চিম ভারতে তারা কাঁটা ছাড়া মাছ খেতে চায়। তো পাঙ্গাস মাছের যেহেতু একটি কাঁটা রয়েছে, এবং এই জন্য উত্তর পশ্চিম ভারতে চালানো হয় খুব বেশি, এবং পাঙ্গাস মাছের আসল লাভটা হয় উৎপাদনের বৃদ্ধির জন্য। প্রায় হেক্টর প্রতি আমরা 18 থেকে 20 টন পর্যন্ত মাছ উৎপাদন করতে পারি, এবং সেটা যদি সঠিকভাবে মানে অন্য বিপণন করা যায়, তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে মাছ চাষে কিভাবে লাভবান হওয়া সম্ভব। কারণ আমরা বাজারের দিক থেকে চিন্তা করে যে মাছ চাষ করলে লাভ ভালো হবে, আমরা কিন্তু সেটাই করব। মাছ চাষকে লাভজনক করে তুলতে হলে যে যে উপায়গুলো অবলম্বন করতে হবে তা এতক্ষণ খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন ডক্টর ঘোষ। তাহলে আমাদের হাতে সময় আর একদম নেই, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব।